গেল ৫ মাসে দেশের রেমিটেন্স বেড়েছে $3 বিলিয়ন, কমেছে অর্থ পাচার ও হুন্ডি, রপ্তানি বেড়েছে $2.5 বিলিয়ন। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় বইছে হাড় কাঁপানো শীত, সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের রেকর্ড 8.2 ডিগ্রি, বিপাকে শ্রমজীবীরা। চরম ভূমিকম্পের ঝুঁকিতে রংপুর, বহুতল ভবন নির্মাণে মানা হচ্ছে না নীতিমালা, 8 মাত্রার কম্পনে ব্যাপক ধ্বংসযজ্ঞের শঙ্কা বিশেষজ্ঞদের। 2016 সালে সিরিজ অফ ভূমিকম্প দেখেছি এবং রিসেন্টলিও আমরা দেখছি এবং আমরা জানি যে এই দিকে যে ফল্ট লাইনটা আছে সেখানে এনার্জি স্টোর হচ্ছে এবং যে কোনো মুহূর্তে একটা বড়সড় ভূমিকম্প হতে পারে। বদলায়নি সাভারের ফুটপাতের চিত্র, রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চলছে চাঁদাবাজি, মাসোহারা পেয়ে নীরব পুলিশ। প্রশাসনের নাগের ডুগাইতে এগুলি করছে। 100 টাকা করে কারে দিতে হয় এটা? এটা ওই আছে নেতাগাররা থাকে। এবং ক্যালিফোর্নিয়ায় দাবানল কিছুটা নিয়ন্ত্রণে এলো, বেশিরভাগ জায়গায় কমেনি লেলিহান, বাস্তুচ্যুত 10,000 মানুষ জরুরি অবস্থায় যান। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হওয়ায় বেড়েছে রেমিটেন্স প্রবাহ। গেল ৫ মাসে প্রবাস আয় বেড়েছে $3 বিলিয়ন আর রপ্তানি বেড়েছে $2.5 বিলিয়ন। সব মিলিয়ে এখনো 4 মাসের রিজার্ভ আছে, তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। এছাড়া 2016 সালে কেন্দ্রীয় ব্যাংক থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অর্থ ফিরিয়ে আনার বিষয়ে তিনি জানান, লুট হওয়া অর্থের 80% ফিরিয়ে আনা হয়েছে। নিউ ইয়র্ক কোর্টে মামলা চলছে, আরও 600 কোটি টাকার মতো ফিরিয়ে আনতে হবে। এমনকি পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে প্রবাসীদের সহযোগিতার পাশাপাশি বিদেশি আইনজীবী নিয়োগের কথাও জানান গভর্নর। হোটেল সোনারগাঁওয়ে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, সরাসরি যাচ্ছি সেখানে। যে তিনি 2 বছর 2.5 বছরের বেতন দিয়ে এখান থেকে গেছেন 3 বছরের চুক্তিতে, তার মাথা খারাপ হয়ে যায় প্রথম দিনে যে কি করে তিনি সেই টাকা উদ্ধার করবেন, সংসার চালাবেন এবং কিছু উদ্বৃত্ত রাখবেন যেটা দিয়ে উনি ভবিষ্যতে গিয়ে দেশে ভালো মতো চলতে পারবেন। তো কাজে এটা সমস্যাটা বাংলাদেশের সৃষ্টি হয়, সেটার দায় গিয়ে পড়ে মিশনে। কারণ আবার আমি বলছি, আমি কিন্তু এখানে আমাদের মিশনগুলিকে ডিফেন্ড করতে আসি না, আমি শুধু প্রকৃত অবস্থাটা বলতে আসছি। অনেকে কমপ্লেন করেছেন আমার কাছে যে ভাই রাশিয়ান একজন বিপদে পড়েছে, চিটাগাংয়ে এখান থেকে একজন অফিসার চলে গেছে, গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে এসেছে। আপনারা তো কিছুই করেন। রাশিয়ানদের এরকম একটাই সমস্যা আছে বছরে, বা 2টো সমস্যা আছে, বা 5টা সমস্যা আছে। 5 জন লোক তাদের এখানে আছেন যারা এগুলি দেখাশোনা করে। আমার সৌদি আরবে 32 লাখ লোক এখন সর্বশেষ যেটা কাউন্টিং এসেছে, 32 লাখ লোকের মধ্যে 2 লাখ সমস্যা কমপক্ষে। এই 2 লাখ সমস্যা সমাধানের জন্য আমার আসল সমস্যা আরো বেশি, 2 লাখের চেয়ে অনেক বেশি। আমি বলছি যে যদি সর্বনিম্ন 2 লাখ সমস্যাও থাকে, সেটা টেক কেয়ার করার জন্য আমার মোট কর্মচারী আছে 20 জন। তারা কি করে সেটা এইভাবে সমাধান করবে কি করে? তারপরেও এটা আপনাদের অভিযোগ কিছু সত্য, যে আমি বলার চেষ্টা করি সবসময় যে কাজটা তুমি করতে পারবেও না, সেটা একটু বুঝিয়ে বলো, একটু সুন্দর হাসি মুখে বলো, তাহলে কিন্তু যে একটা সার্ভিস যে পেল না সেও কিন্তু অনেকটা আশ্বস্ত হবে যে না, আমার কথাটা তো শোনা হয়েছে, এটা সম্ভব নয়। প্রচুর দাবি বা অনুরোধ আসে যেগুলো আসলে সহায়তা করা দেওয়া সম্ভব না, কারণ সেটা আইনে কুলোয় না। কিন্তু সেটা ঠিক মতো বুঝিয়ে বললে তারা অনেকে বোঝেন। অনেকে কিন্তু বুঝতে চান না, বিশেষ করে যাদের একটু ক্ষমতার সাথে যোগ সাজস আছে, তারা জোর করে অনেক কিছু আদায় করে নেওয়ার চেষ্টা করেন, এবং সেটা নিয়ে কিন্তু আমাদের অফিসারদের, কর্মচারীদের প্রচুর দুর্নামেরও সম্মুখীন হতে হয়। তো আমি ডিফেন্ড না করেও বলছি যে আসলে আমাদের সমস্যাটা অনেক ব্যাপক এবং আমাদের সামর্থ্য অনেক কম। এই সামর্থ্য এবং এই প্রত্যাশার যে একটা বড় তফাৎ, এটা কিন্তু মিশনগুলোকে বহন করতে হয়। একটা বড় জিনিস যেটা ইমেজের ব্যাপারে এবং এই ব্র্যান্ডিং এর ব্যাপারে সমস্যা যেটা হয়, সেটা ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। আমি আসলে
বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দেখাচ্ছিলাম যে আমি 3টা পয়েন্ট লিখে রেখেছি যেটা উনি ইতিমধ্যে টাচ করেছেন। একটা হচ্ছে যে আমাদের যে 2-3টে রাজনৈতিক দল বড় বড় আছে বাংলাদেশে, তারা হলো পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল। কারণ পৃথিবীর কোন দেশের কোন রাজনৈতিক দলের এত শাখা, এত কর্মী নাই পৃথিবীর বাকি অংশে। আমাদের বিশেষ করে যদি আমি বলি যে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত, জাতীয় পার্টি ও ক্ষেত্র বিশেষে তাদের সমস্ত বিশ্বের শাখা আছে, এবং তারা এই বাংলাদেশের এখানে রাজনীতিতে যেমন এই 2 দল বা 3 দল প্রচন্ড শত্রু ভাবাপন্ন, একই রকম শত্রু ভাবাপন্ন আমাদের এক্সপেক্টেড যারা আছেন তাদের যে দল, এই দলের যে ব্রাঞ্চগুলি আছে সেগুলো আপনারা দেখেছেন। এবং আমি তো সরকারের এই পদে আছি অল্প কিছুদিন, 33 বছর চাকরি করে রিটায়ার করেছি 11 বছর আগে। এরকম পৃথিবীর আর কোন দেশের ক্ষেত্রে দেখেছেন আপনারা যে কেউ একজন এখান থেকে যায় আর তাকে ওই ডিম সরার জন্য বা তার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য বিরাট সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছে? ইস্যু ভিত্তিক না, সির্ফ ব্যক্তি এবং দল ভিত্তিক হয় আমাদের যে রিয়াকশনগুলো। এটা আমাদের বিরাট ক্ষতি করছে আমাদের ইমেজের ক্ষেত্রে, আমাদের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। ভারতীয় দিকে তাকান, আমিও আর অন্য কোনো উদাহরণ দিতে চাই না। ভারতীয়দের দিকে তাকান, তারা কিভাবে এটা ডিল করে। তাদের প্রধানমন্ত্রী যখন যান তখন কিন্তু সেখানে দুয়োধ্বনি দেওয়ার জন্য কেউ দাঁড়িয়ে থাকে না বা সংগঠিত হয় না। আমাদের এখানে হয়। এটা হয়ে আসছে। এটা এখনকার বা এর আগের রেজিমের বা তার আগের রেজিমের প্রশ্নটা, এটা চিরদিন হয়ে আসছে। এটা থেকে আমাদেরকে বেরোতে হবে। দ্বিতীয় প্রশ্ন, ভারতীয়রা যেই সুযোগ সুবিধা পাচ্ছে সমস্ত পৃথিবীতে, সেটা আমরা পাই না কেন? বা অন্তত প্রপোর্শনেটলি পাই না কেন? পাই না এই কারণে যে আমরা স্থানীয় রাজনীতিতে জড়িত হই খুব কম। যে স্বপ্ন দেখাচ্ছেন এই স্পিকার সাহেব, সেটা তখনই সম্ভব হবে যখন আমরা স্থানীয় রাজনীতিতে জড়িত হব। আমি অল্প কিছু সময় রাষ্ট্রদূত ছিলাম শুধু দক্ষিণ আফ্রিকা। ফরচুনেটলি সেখানে কিন্তু যখন কোনো অতিথি গেছে ঢাকা থেকে, তখন আওয়ামী লীগ ক্ষমতায়, আমি দেখেছি যে বিএনপি এবং আওয়ামী লীগের লোকজন একসাথে মিলে থাকে কিন্তু সম্বর্ধনা দিয়েছে তাকে। হোটেল সোনারগাঁয়ে কথা বলছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। শেষ বেলায় পৌষ যেন শীতের নতুন বার্তা নিয়ে হাজির। মৃদু শৈত্যপ্রবাহের সাথে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 8.2 ডিগ্রি সেলসিয়াস। হাড় কাঁপানো শীতে বিপাকে পড়েছেন কুড়িগ্রাম চুয়াডাঙ্গার শ্রমজীবীরা। ঘন কুয়াশার কারণে দৌলুদিয়া পাটুরিয়া নৌরুটে সকাল 7:30 থেকে বন্ধ নৌ চলাচল। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের দাপট বরাবরই বেশি। তেঁতুলিয়ায় সকাল 9টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.2 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় অস্পষ্ট দূরের পথঘাট। হেডলাইট জ্বালিয়েও যান চলাচলে বাধ্য হন চালকরা। শীত নিবারণে খড়কুটো জ্বালাতে ব্যস্ত শিশুরাও। সকাল 6টা-7টা থেকে কুয়াশা ছিল, কিন্তু 7টার পর থেকে আস্তে আস্তে কুয়াশা কেটে রৌদ্র উঠছে। আমরা শীতকালে গরিব মানুষ, বাচ্চা কাচ্চা নিয়ে খুবই কষ্ট। যারা শ্রমিক, খেটে খাওয়া মানুষ, কুলি, লেবার এবং ভ্যান চালা, রিক্সা চালক, এদের খুব কষ্ট হচ্ছে। কুড়িগ্রামে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও কমেনি ঠান্ডা। তীব্র শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজে বের হন শ্রমজীবীরা। ঠান্ডাটা বেশি, কাজ কামাই করা তো সমস্যা হয়। আমরা গরিব মানুষগুলো কর্ম না করলে এই দিক দিয়ে আমরা চলাফেরা খুব সমস্যা হয়ে যাচ্ছে। ঠান্ডা মানে বেড়া করা খুব অসুবিধে। আমরা এলে কাজকর্ম করি খাই, খুব কষ্ট করি খাই। ঘন কুয়াশায় আচ্ছন্ন চুয়াডাঙ্গা। জেলায় সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয় 10.9 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা 96%। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। এদিকে ঘন কুয়াশায় সকাল 7টা থেকে 9:30 পর্যন্ত দৌলতদিয়া পাটুরিয়া এবং সকাল 6টা থেকে 9:30 পর্যন্ত আরিচা কাজির হাট নৌরুটে বন্ধ ছিল ফেরি চলাচল। ভোগান্তি পোহায় এ রুটে যাতায়াতের চালক ও যাত্রীরা। অসহায় শীতার্ত মানুষদের সাহায্যে সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি।
পঞ্চগড়ে সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়ায় শীতের তীব্রতা অব্যাহত আছে। তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.2 ডিগ্রি সেলসিয়াস। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, ছিন্নমূল মানুষের জীবনে কি প্রভাব ফেলেছে শীত, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে হিমালয় কন্যা হিসাবে জেলা কিন্তু পঞ্চগড়, এই জেলায় কিন্তু বরাবরই শীতের তীব্রতা থাকে সবচেয়ে বেশি। এই মৌসুমে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা যেটি রেকর্ড সেটি কিন্তু পঞ্চগড়ে হয়েছে। গতকালকে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7.3 ডিগ্রি সেলসিয়াস কিন্তু রেকর্ড করা হয়েছে। আজকে কিন্তু মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ, তবুও 8.2 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা সকাল 9টায় রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এই যখন অবস্থা তখন কিন্তু আসলে আজকের সকালের পরে অর্থাৎ 9টার পরে আবহাওয়া দেখে বোঝার উপায় নেই যে আসলে শীত মৌসুম চলছে। এখন কিন্তু দুপুর গড়িয়ে গেছে। দুপুরে কিন্তু আসলে দেখছি যে হাস্য উজ্জ্বল যে রৌদ্রের আলো সেটি কিন্তু আসলে পঞ্চগড় জেলার উপরে পড়েছে, যেই কারণে কিন্তু মানুষ কিন্তু আজকে ঘর থেকে বের হয়ে নিজের কাজকর্ম সারছেন এবং কি কেউ আবার ফের উষ্ণতা নিতে কিন্তু আমরা দেখেছি যে খড়কুটো জ্বালিয়ে কিন্তু শীত নিবারণের চেষ্টা করছেন। অনেকে আবার অসহায় মানুষজন তারা কিন্তু শীত বস্ত্রের অভাবে কিন্তু আসলে খুব মানবত জীবনযাপন চলছে, এরকম আমরা দেখতে পেয়েছি। এছাড়াও আমরা দেখি যে পঞ্চগড়ে অধিকাংশ মানুষ কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল। অনেকে আবার শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করে, যে বিশেষ করে চা শ্রমিক, পাথর শ্রমিক এবং বালু শ্রমিক। এর পাশাপাশি আমরা যদি বলি রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক, সিএনজি চালক, এগুলো কিন্তু অত্যন্ত কঠিন সময় পার করছে। তারা শীত এলেই কিন্তু আসলে তাদের চিন্তার ভাগ কিন্তু কপালে পড়ে। আমরা কথা বলবো একজন নাগরিকের সাথে। আপনার কাছে জানতে চাই যে শীত কেমন আর পঞ্চগড়ে? শীতের সময়টা সকাল থেকে অনেক খারাপ, গতকালকে অনেক খারাপ ছিল। এখন একটু রোদ উঠছে দেখে আমরা বাসা থেকে বেরিয়ে পারছি এবং আমাদের বর্তমান যে অবস্থাটা খুবই দুর্বিষহ জীবনযাপন পার করতেছি শীতের জন্য। ধন্যবাদ আপনাদের। আমরা শুনছিলাম যে আসলে একজন বলছিলেন যে দুর্বিষহ জীবনের কথা। আসলে এইরকম নয়, ঘন কুয়াশা এবং কনকনে ঠান্ডায় কিন্তু সকাল থেকেই কিন্তু জনজীবনে কিছুটা অস্থিরতা ছিল, কারণ সূর্যর দেখা মিলছে না। গতকালকেও কিন্তু আসলে তেমন সূর্যের দেখা মিলেনি, আজকে সকাল সকাল কিন্তু সূর্যের দেখা মিলেছে। আমরা যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম, সেখানে বলছে যে আসলে অতিরিক্ত শীত যদি হয় তাহলে আলু এবং বীজতলায় কিন্তু প্রচুর ক্ষতি হবে। অর্থাৎ এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ন্যান্সি। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, পঞ্চগড় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পরও সাভারের ফুটপাতে আগের মতোই চলছে চাঁদাবাজি, আর এই সবই হচ্ছে পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে। একটি রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে এই চাঁদাবাজির লাগাম টানবে কে, এ নিয়ে প্রশ্ন সাভারবাসীর মাঝে। সহকর্মী দেওয়ান ইমনের পাঠানো তথ্যচিত্রে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। সাভার বাজার বাসস্ট্যান্ড, হেমায়তপুর, নবীনগর, আশুলিয়া, পল্লী বিদ্যুৎ ও রপ্তানি এলাকায় এভাবেই ফুটপাতে দোকান বসিয়ে চলছে রমরমা চাঁদাবাজি। প্রতিদিন দোকান ভেদে তোলা হচ্ছে 100 থেকে 1000 টাকা পর্যন্ত চাঁদা। বিগত দিনে এসব এলাকায় চাঁদাবাজি করত পতিত আওয়ামী লীগের কর্মীরা। তবে 5 আগস্টে স্বৈরাচারের পতনের পর চাঁদাবাজির হাত বদল হয়েছে। আগের মতোই চাঁদাবাজিতে মেতে উঠেছে একটি রাজনৈতিক মহল। প্রশাসনের নাকের ডগায় এসব চাঁদাবাজি অব্যাহত থাকলেও নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপ। 100 টাকা। 100 টাকা করে কারে দিতে হয় এটা? এটা ওই আছে নেতাগাতরা থাকে, রাতের দিকে এসে সব থেকে টাকা তুলবে, নিয়ে তারপর যায় 200, 100, 150, 50 যার কাছে যা নিতে যায়। দৈনিক 110 টাকা ধরেন কারেন্ট বিল, লাইট বিল যায়। আপনার এই দোকানে প্রতি মাসে কত টাকা দিতে হয় সেটা বলেন। ওই তো 2100 টাকা যায়। সড়ক মহাসড়কের ফুটপাত দখল করে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনার কারণে পথচারীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। একই সঙ্গে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। সবকিছু জেনেও নিশ্চুপ প্রশাসন। এই ফুটপাতগুলো থাকার কারণে আমরা দেখা যায় ফ্রিলি হাঁটতেও পারতেছি না রাস্তায়। প্রশাসনের নাগের ডুগাইতে এগুলি করছে। প্রশাসন যদি বলে তাহলে কি এরা করতে পারে? এসব ফুটপাত যে এখানে বসায় রাখছে, এর জন্য কি হচ্ছে যানজটের সৃষ্টি হয়ে যাচ্ছে রাস্তায়। ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে লোক দেখানো অভিযান চালানো হয়। তবে উচ্ছেদের মাত্র কয়েক ঘন্টার মধ্যে ফুটপাত ফির আগের রূপ নেয়। এসব বিষয় নিয়ে কথা বলতে রাজি হননি টেনানী ফাঁড়ির ইনচার্জ ও সাভার থানার ওসি কেউ। তবে ফুটপাত দখলমুক্ত করা ও চাঁদাবাজি বন্ধের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
আমরা সাভারটাকে একটি স্বস্তির জায়গায় নিয়ে যেতে চাই, মানুষের যান চলাচলকে একটি স্বস্তির জায়গায় নিয়ে যেতে চাই। সেই কারণে উপজেলা প্রশাসন, সাভারের পৌর প্রশাসক এবং ঢাকা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নেতৃত্বে আমরা এই অভিযান অব্যাহত রেখে যাব। ফুটপাত দখলমুক্ত করতে দ্রুত প্রশাসনের কঠোর উদ্যোগ দেখতে চান সাভারবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। মুন্সিগঞ্জের মেঘনা নদীতে বাল্কহেডের সঙ্গে স্পিড বোটের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও একজন। শুক্রবার রাত 9:30টার দিকে গজারিয়ায় দুটি নৌযানের সংঘর্ষে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত 3 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের 2 জনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় অপরজনও মারা যায়। তাদের মধ্যে 2 জনই জলদস্যু বলে জানায় পুলিশ। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে এই ব্যাপারে এখনো বিস্তারিত জানা যায়নি। এদিকে মুন্সিগঞ্জের শ্রীনগরে ফৌজদারি মামলার আসামি এক যুবদল নেতাকে গ্রেফতারের পর থানা থেকে ছিনিয়ে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার রাতে শ্রীনগর থানায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় দেউলভোগ এলাকা থেকে মারামারি মামলায় গ্রেফতার করা হয় উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য তরিকুলকে। এক পর্যায়ে রাত 10টায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী শ্রীনগর থানায় গিয়ে তাকে ছিনিয়ে নেয়। এদিকে ছিনিয়ে নেওয়া আসামিসহ জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় 28 বছর আগে ভূমিকম্পের রেড জোন হিসেবে রংপুরকে ঘোষণা দেয়। সেই রংপুরে গেল কদিন আগে ইতিহাসে প্রথমবারের মতো ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল। বিশেষজ্ঞরা বলছেন, এখানে 8 মাত্রার ভূমিকম্প 1.5 মিনিটের বেশি স্থায়ী হলেই নেমে আসবে ব্যাপক ধ্বংসযজ্ঞ। কিন্তু বহুতল ভবন সহ নানা স্থাপনা নির্মাণে মানা হচ্ছে না আইন। এ অবস্থায় দুর্যোগ নেমে আসলে তাৎক্ষণিক উদ্ধারে নেই পর্যাপ্ত সরঞ্জাম। মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের প্রতিবেদন। গেল 21 নভেম্বর দুপুরে 3 মাত্রার ভূমিকম্পে হঠাৎ কেঁপে ওঠে রংপুর, যার উৎপত্তি স্থল শহরেই। এমন প্রেক্ষাপটে নগরীতেই 43টি শতবর্ষী ভবনে বসবাস করছেন মানুষজন। ঝুঁকিপূর্ণ এই তালিকায় আছে জেলা প্রশাসন, পুলিশ সুপার সহ সরকারের অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তার বাসভবন। এখন যে ধরনের বিল্ডিং হচ্ছে তা তো অস্বাভাবিক। ভূমিকম্প হইল, এই সময় তো মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। রংপুরে 2011 সালের 18 সেপ্টেম্বর সন্ধ্যায় প্রায় 1.5 মিনিটের কম্পন হয়, যার মাত্রা ছিল 6.8। 2016 সালের 5 জানুয়ারি ভোরে 2 দফায় 6.7 মাত্রার কম্পনে কেঁপে ওঠে রংপুর নগরী। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ভূপ্রাকৃতিক অবস্থান ও বিন্যাসের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জোন উত্তর পূর্বাঞ্চল। বাংলাদেশের নিচে টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে রিক্টার স্কেলে 8 মাত্রার ভূমিকম্প হবার খুবই সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রংপুর অঞ্চলে। বড় ভূমিকম্প হওয়ার আগে সাধারণত ছোট ছোট ভূমিকম্পগুলো হয়। রংপুরে অনেক দিন পরেই গত 21 তারিখে 3.1 মাত্রার একটা ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। তার মধ্যে সেটা মিন করতেছে যে আমরা হয়তো ঝুঁকির মধ্যে আছি। 2016 সালে সিরিজ অফ ভূমিকম্প দেখেছি এবং রিসেন্টলিও আমরা দেখছি এবং আমরা জানি যে এই দিকে যে ফল্ট লাইনটা আছে সেখানে এনার্জি স্টোর হচ্ছে এবং যে কোনো মুহূর্তে একটা বড়সড় ভূমিকম্প হতে পারে। ব্যাপক ক্ষয়ক্ষতি মোকাবিলায় নিজেদের অবস্থানের কথা জানায় ফায়ার সার্ভিস। নতুন নতুন ইকুইপমেন্ট সংযোগ হচ্ছে এবং জনবল বৃদ্ধির কার্যক্রম চলমান আছে। রংপুরে বর্তমানে সিটি কর্পোরেশনের আওতায় একটা ফায়ার স্টেশন আছে। আমরা আরও 4টা ফায়ার স্টেশন তৈরি করার জন্য ইতিমধ্যে আমাদের অধিদপ্তরে প্রস্তাব প্রেরণ করেছি। নতুন ভবন নির্মাণে শর্ত জুড়ে দেয়া থাকলেও বহুতল ভবন নির্মাণে মানা হচ্ছে না বিল্ডিং কোড। আমরা শুধু অনুমোদন দেই, শর্তগুলো না মানলে অনেক সময় যেটা আমরা কাগজে কলমে যে কিছু আমরা পানিশমেন্ট দিই, যেমন কারো কারো প্ল্যান বাতিল করে দিই। কয়েক বছর আগে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা দুর্যোগ মোকাবেলায় সুপারিশ আকারে একটি প্রস্তাবনা পাঠালেও অগ্রগতি নেই সেই প্রস্তাবনায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। মুন্সিগঞ্জের শ্রীনগরের থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনার প্রতিবাদে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন,
সুমন, বিক্ষোভে শিক্ষার্থীরা কি বলছেন বিস্তারিত জানাবেন। জি নেন্সি, আপনি আসলে যেমনটি বলছিলেন গতকাল কিন্তু মুন্সিগঞ্জের শ্রীনগরে কিন্তু এই বিএনপির যুবদলের এক সদস্যকে কিন্তু বিএনপির নেতাকর্মীরা কিন্তু থানা থেকে ছিনিয়ে নিয়েছে বলে আসলে আমরা জানতে পেরেছি। তো সেই ঘটনায় কিন্তু আজকে ঠিক 12টার দিকে কিন্তু ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ করছেন। তারা কিন্তু বলছেন যে আসলে এখানে কিন্তু তারা গত আওয়ামী লীগের সময় যা আসলে যেই ঘটনা ঘটেছে সেরকম ঘটনাই কিন্তু আসলে ঘটছে বলে তারা বলছেন। তো এখানে আসলে তারা বিক্ষোভ করছেন, তারা দাবি করছেন যে যদি এই সময়েও যদি তারা এই ঘটনা বিএনপি যদি এইরকম ঘটনা ঘটায় তাহলে তাদের সাথে আর পার্থক্য কি বলে। তো আমি এখন একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো, একটু আপনি জানাবেন যে আসলে এখানে আপনারা বিক্ষোভ করছেন কেন এবং বিক্ষোভ করতেছি না, আমরা রাস্তা ব্লকেট করেছি। এটার কারণ হচ্ছে দুই দিন আগে শ্রীনগর থানায় একজন আসামি ধরে নিয়ে আসছিল, এটা হচ্ছে একটি মামলার প্রথম আসামি এবং সে ছিল একজন বিএনপির কর্মী। এখন ওই কর্মীকে আপনার কোনো ল অথবা কোনো বেল ছাড়া, কোনো আইনগত আদেশ ছাড়া তাকে ছিনতাই করে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যায়। ছিনতাই করে বিএনপির উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা কর্মীরা মিলে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যায়। তো যদি এইভাবে রাষ্ট্র চলমান থাকে তাহলে আমরা কোন অন্যায়ের বিরুদ্ধে নতুন একটা বাংলাদেশ তৈরি করতে পারবো, নতুন একটা বাংলাদেশ তৈরি হবে। যে আমরা সেই বৈষম্যর শিকার হয়ে থাকি, 5 তারিখের আগে সেই বৈষম্য যে আবার দেশের মধ্যে চলে আসে, তাহলে আমরা কিভাবে আবার নতুন একটা বাংলাদেশ পেলাম? আপনাদের দাবিটা কি? দাবিটা যদি আমাদের দাবি যে আসামিটিকে ধরে নিয়ে গেছে, ছাড়িয়ে নিয়ে গেছে, ওই আসামিকে খুব দ্রুত আইনের আওতায় নিয়ে এসে দ্রুত শাস্তির ব্যবস্থা করা এবং যে থানার বিরুদ্ধে সবাই এখানে অ্যাটাক করেছে, যে থানাতে ওই থানার কোনো পুলিশ বা ওসির বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেওয়া হয় বা তাকে কোনো ধরনের আপনি যেমনটি শুনছিলেন আসলে এখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু অবরোধ করছে, কিন্তু আপনার এখানে কিন্তু বাসের চালক এবং যারা যাত্রী আছেন তারা কিন্তু এখানে আসলে ইসের শিকার হচ্ছে। তো এখানে কিন্তু আসলে ছাত্র আন্দোলনে যে শিক্ষার্থী আছে তারা কিন্তু সড়কে অবস্থান করছেন। এখানে পুলিশ কিন্তু আসলে তাদের বোঝানোর চেষ্টা করছে। তো আমি এখন আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। আপনি কি একটু জানাবেন যে এখানে আপনাদের অবস্থানটা কেন? আমাদের শ্রীনগর থানা থেকে আমাদের আসামি ছিনতাই হয়েছে, পুলিশের উপরে হামলা করে আসামি ছিনতাই হয়েছে। কেন পুলিশ এখনো কেন এত দুর্বল? থানায় সাধারণ মানুষ কেন হামলা করতে পারবে কেন? আচ্ছা, আপনি একটু বলেন তো এখানে আসলে আপনারা অবস্থান কেন করছেন? এখানে আমরা অবস্থান করেছি কারণ থানা থেকে একজন আসামি কিভাবে ছিনতাই হয়ে যায়, এটা তো আমাদের জন্য রিস্কি, তাই না? এখন উনি আজকে বের হয়ে গেছে, কালকে যে আমাদের ক্ষতি করবেন এমন তো কিছু না। আমরা একটা সুন্দর দেশ চেয়েছিলাম, আমাদের দেশে সব আইন কানুন সব সুন্দরভাবে হবে, কিন্তু আমরা তো কিছুই পাচ্ছি না। আমরা উল্টা হ্যারাস হচ্ছে, সাধারণ মানুষ হ্যারাস হচ্ছে। এগুলোতে একটা ডিসিশন আসা দরকার, তাই না? কিছু তো একটা করা দরকার, তার জন্যই তো। কিন্তু আপনি যেমন শুনছিলেন আসলে এখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করছে। তারা কিন্তু যেটি বলছেন যে আগের আওয়ামী লীগের সময়ে যে এরকমটি ছিল, আসলে বিএনপি যদি এরকমই করে তাহলে আর বৈষম্য আর কিছু থাকলো না। তো ঢাকা মাওয়া এখানে কিন্তু প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ ধলেশ্বরী টোল প্লাজা থেকে বিক্ষোভের সর্বশেষ খবর। নেন্সি। সুমিত, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুমিত সরকার সুমন। বিতর্কিত কর্মকাণ্ড যেন পিছু ছাড়ছে না বরিশাল পুলিশের। মাদক সংশ্লিষ্টতা থেকে শুরু করে বিভিন্ন ঘটনায় অভিযুক্ত হয়ে গত 2 বছরে 400-র বেশি পুলিশকে শাস্তির আওতায় যেতে হয়েছে। একদিকে সুশীল সমাজ বলছে
শুদ্ধাচার প্রয়োজন পুলিশ সদস্যদের। অন্যদিকে পুলিশ প্রশাসন বলছে, পরিবর্তিত প্রেক্ষাপটে সদস্যদের শৃঙ্খলাবোধ বাড়াতে অপরাধী যেই হোক ছাড় দেওয়া হবে না। বরিশাল থেকে শাকিল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েন পুলিশ সদস্যরা। ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগে সারা দেশেই পুলিশ সদস্যদের বিরুদ্ধে নেওয়া হয়েছে আইনি ব্যবস্থা। একই চিত্র বরিশাল জেলা ও মেট্রোপলিটন পুলিশেরও। গত 2 বছরে দুর্নীতি, মাদক সংশ্লিষ্টতা সহ নানা অপরাধে জড়িত থাকায় 412 জন পুলিশ সদস্যকে শাস্তির আওতায় আনা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে 173 জন মেট্রোপলিটন এবং 239 জন জেলা পুলিশ সদস্য। সুশীল সমাজ বলছে, দীর্ঘ সময় একই স্থানে দায়িত্বে থাকায় পুলিশ কর্মকর্তাদের মধ্যে অপরাধ বাড়ছে। আর আইনজীবীদের দাবি, ব্যক্তি স্বার্থে অপরাধে জড়িয়ে পড়ছে পুলিশ সদস্যরা। যারা সুবিধা নিতে চায় তাদের সাথে পুলিশের কিন্তু একটা সখ্যতা গড়ে ওঠে এবং দীর্ঘদিন এক জায়গায় থাকার ফলে তারা তাদের পেশাদারিত্ব হারায়। কিছু কিছু পুলিশ সদস্য ব্যক্তি স্বার্থে এই দুর্নীতির সাথে, এই অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে। এ বিষয়ে পুলিশ প্রশাসন বলছে, কোনো ব্যক্তি দায় প্রতিষ্ঠান নেবে না। আর পরিবর্তিত প্রেক্ষাপটে পুলিশকে ঢেলে সাজাতে ও শৃঙ্খলাবোধ বাড়াতে অপরাধী যেই হোক ছাড় দেয়া হবে না। ব্যক্তির দায় যে প্রতিষ্ঠান নেবে না, এটা খুবই স্বাভাবিক এবং সব ক্ষেত্রে এটাই প্রযোজ্য। তো পুলিশের ক্ষেত্রে আর ব্যতিক্রম নয়। যারা দোষ করেছে তারা শাস্তি পাবে, এটাই সবার কাম্য এবং পাচ্ছে। প্রভাবমুক্ত পরিবেশ যদি আমরা করতে পারি, যেটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে দেশ চলছে, অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতা গণঅভ্যুত্থানের পরে সংস্কার কমিশন কাজ করছে। সংস্কার যদি সকল ক্ষেত্রে হয়ে যায়, আমরা আশাবাদী যে পুলিশ যদি প্রভাবমুক্ত থাকতে পারে তাহলে পুলিশের উপর দায়িত্ব সততা পালন করা সম্ভব হবে। বরিশালে শাস্তিপ্রাপ্ত পুলিশ সদস্যদের মধ্যে 193 জন সাব ইন্সপেক্টর আর কনস্টেবল পদমর্যাদার আছেন 101 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি।